নমস্কার। বি গুড ডু গুড আমাদের এই গ্রুপে যিনি প্রাণ পুরুষ পূজ্যপাদ পুলক মুখোপাধ্যায় চরণে প্রণাম জানাই, ঠাকুরমা স্বামীজির শ্রীচরণের শতকোটি প্রণাম জানাই। আপনারা যারা আমার এই লাইভ অনুষ্ঠান দেখছেন বা পরেও যারা দেখবেন তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা আমরা শুরু করব। বিধিসম্মতভাবে আমি প্রথমে যে কথা বলি যে আপনারা কেউ একজন অনুগ্রহ করে একটু কমেন্ট করবেন কথাগুলো শোনা যাচ্ছে কি না। যাই হোক, এই প্রচণ্ড গরমের দাবদাহ, তারপরে এদিকে যুদ্ধ চলছে, সামগ্রিকভাবে একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি। কিন্তু এই যে প্রতিকূল পরিস্থিতি, এই প্রতিকূল পরিস্থিতি থেকে আমাদের উত্তরণের শক্তি আমরা পাই ভগবান শ্রীরামকৃষ্ণের কাছ থেকে। আমরা অনেক দিন আগে এখানে আলোচনা করেছিলাম জোসেফিন ম্যাকলাউডকে নিয়ে। আলোচনাটার প্রথম পর্ব হয়েছিল। স্বভাবতভাবেই আপনাদের অনেকের মনে হচ্ছে যে প্রথম পর্বের আলোচনা অনেকে ভুলে গেছেন বা এতদিনে এই যুদ্ধ লেগেছে তো গোলাগুলির আওয়াজে হয়তো মাথা থেকে বেরিয়ে গেছে। সুতরাং আমি একটু পূর্বের কথাগুলো স্মরণ করিয়ে দিয়েই আজকের আলোচনা আমরা করব। প্রথম কথা হচ্ছে এই যে স্বামী বিবেকানন্দ তিনি সকলের সঙ্গে একটা মানবিক সম্পর্ক পাতাতেন। আমরা তো দেখেছি আমাদের ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি মানবিক সম্পর্ক পাতাতেন। কেউ কেউ তাকে সখা বলেছেন, কেউ বন্ধু বলেছেন, কেউ আবার তাকে নাড়ু গোপাল, ছোট্ট গোপাল হিসেবে দেখেছেন। এরকম একটা সম্পর্ক পাতাতেন, পাতিয়ে শ্রীকৃষ্ণের আমরা খুব কাছাকাছি চলে যেতাম বা তিনি আমাদের খুব কাছাকাছি আসতেন। ঠিক সেরকম স্বামীজি তিনিও অনেকের সাথে খুব সুন্দর মানবিক সম্পর্ক পাতাতেন। কাউকে বলেছেন মা, তার 7 জন মা ছিল আমরা জানি। কাউকে বলেছেন তিনি সন্তান, কাউকে ভগিনী, এরকমভাবে সকলের সঙ্গে একটা মানবিক সম্পর্ক পাতাতেন। জোসেফিন ম্যাকলাউডের সঙ্গে তার যে সম্পর্ক ছিল সেটা হচ্ছে বন্ধু। জোসেফিন তিনি বেশ গর্ব করে স্বামীজির ভাই মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্তকে বলেছিলেন যে অন্যান্যরা সকলে তোমার দাদার শিষ্য, কেউ বোন, কেউ মাতা, কিন্তু আমি হচ্ছে বন্ধু। আমার কাছেই তোমার দাদা একদম সুন্দরভাবে সব মন খুলে কথাবার্তা বলতে পারতেন এবং আমি তোমার দাদার সমকক্ষ। বন্ধু হতে গেলে সমকক্ষ হয়, আধ্যাত্মিক দিক থেকে নয়, এমনি বয়সের বা অন্য কিছুর দিক থেকে বলতে গেলে আমি সমকক্ষ। জোসেফিন ম্যাকলাউড তিনি 37 বছর বয়স যখন তার, তখন তিনি স্বামীজির সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল এবং এই 37 বছর বয়সে স্বামীজির সঙ্গে সাক্ষাতের দিনটাকে তিনি তার নিজের জন্মদিন বলে মনে করতেন। জোসেফিন ম্যাকলাউডের 3টি জন্মদিন ছিল। প্রথম কথা, শারীরিকভাবে তিনি যখন জন্মগ্রহণ করেছেন, পরে এই 37 বছর বয়সে স্বামীজির সঙ্গে তার যখন দেখা হলো এবং আরও পরে স্বামীজির মহাসমাধির পর দীর্ঘদিন যখন তিনি একদম শোকে বিহ্বল ছিলেন, সেই সময় মেটারলিঙ্কের একটি লেখা পড়ে তিনি উদ্বুদ্ধ হন এবং সেই দিন থেকে তার 3য় জন্ম। যাই হোক, আমি একটু পূর্বের কথাগুলো মনে করি যে তার আগে আমি একটুখানি বলবো যে সিস্টার নিবেদিতা তিনি বলেছিলেন যে রাজ্ঞী জোসেফিন, ধনী ঘরের একজন রানী, সেই জোসেফিন তিনি প্রফেট নারী ঋষিতে রূপান্তরিত হয়েছেন। এটা সিস্টার নিবেদিতার কথা। জোসেফিনের এইরকম রূপান্তর হয়েছে। সিস্টার নিবেদিতা আরও বলেছিলেন যে আমরা আমাদের মধ্যে সবচেয়ে অন্তরঙ্গভাবে স্বামীজিকে জেনেছেন জোসেফিন, কারণ তিনি ছিলেন তার বন্ধু। একটু পূর্বের কথা মনে করিনি। জোসেফিনদের আদি অবস্থান ছিল স্কটল্যান্ড, সেখান থেকে তারা চলে এলেন আমেরিকায়। আমেরিকাতে তাদের রূপোর খনি ছিল। অত্যন্ত ধনী ঘরের মানুষ ছিলেন জোসেফিন এবং জোসেফিনের পিতা জন ডেভিড এবং মা লেনান অত্যন্ত ধর্মপ্রাণ। বিশেষ করে জন ডেভিড তিনি
বিপুল ঐশ্বর্যের মধ্যে থাকলেও তিনি ধ্যান, পুজো, তারপর একটু আধ্যাত্মিক চর্চা, এই সবগুলো তিনি করতেন। এখন এইখানে থাকতে থাকতে এই জন ডেভিডের সন্তান হয় 5টি। জোসেফিনরা 3 বোন আর 2 ভাই। জোসেফিন ছিল সবচেয়ে ছোট। জোসেফিনের মা তিনি তার মেয়েদের নাম রাখেন ঐতিহাসিক চরিত্রের নামে। বড় মেয়ে মার্থা, তার নাম রেখেছিলেন জর্জ ওয়াশিংটনের স্ত্রী তার নামে। মার্থা ছিল জন ওয়াশিংটনের স্ত্রী। মেজ মেয়ে, তার নাম রেখেছিলেন বেটি এলিজাবেথের নামে। আর ছোট মেয়ে জোসেফিন, তার নাম রাখলেন নেপোলিয়নের স্ত্রী তার নাম। জোসেফিন অল্প বয়সে মাকে হারান এবং তারপরে বড়দির কাছে তিনি প্রতিপালিত হন। বড়দিকে তিনি মায়ের মতো দেখতেন, কিন্তু কিছুদিন পরে তার বড়দি মার্থাও মারা যান এবং তার বাবা জন ডেভিড তিনি দ্বিতীয়বার বিবাহ করেন। জোসেফিন আর তার দিদি মেজদির বয়স ছিল তার চেয়ে 6 বছরের বড়। তারা দুজনে তাদের মাসির বাড়িতে চলে আসেন এবং এই যে তার মেজদি, তিনি বিবাহ করেন একজন খুব ধনী ব্যবসায়ীকে, এবং বেটি তিনি একদম ধনী ঘরে যেরকম অভিজাত জীবনযাপন হয়, তিনি সেই রকম বিলাস ও বহুল জীবনযাপন তিনি করতেন। কিন্তু জোসেফিন ছিলেন তার চরিত্রের ঠিক উল্টো। জোসেফিনের এত অর্থ, এত রূপ, এত পড়াশোনা, কিন্তু এ সত্ত্বেও তার মনটা ছিল অন্তর্মুখী। তিনি যেন অন্তরে ডুব দিয়ে কোনো কিছু জিনিস যেন তিনি খুঁজতে চান, তিনি যেন অনেক আধ্যাত্মিক গভীরে তিনি ডুবে যেতে চান। যাই হোক, জোসেফিন কিন্তু তার বোনঝি এবং বোনপোকে খুব ভালোবাসতেন। তার বোনঝি বড় মেয়ে, তার নাম ছিল আলবার্টা, এবং তার বোনপোর নাম ছিল হলিস্টার। তাদের নিয়ে জোসেফিনের দিন খুব ভালোই কেটে যাচ্ছিল। এই রকম অবস্থায় জোসেফিনের মনের মধ্যে অনেক জীবন জিজ্ঞাসা, অনেক কিছু আছে। এই রকম অবস্থায় জোসেফিনের বাড়িরই একজন অত্যন্ত শুভানুধ্যায়ী বন্ধু রোয়েলেথ বার্জার, তিনি জোসেফিনকে নিয়ে যান স্বামীজির কাছে। জোসেফিনের বয়স তখন 37। জোসেফিন ঠিক করলেন তিনি আর বিবাহ করবেন না। যার এমন রূপ, যার এত অর্থ, তার ক্ষেত্রে তো অনেকেই আসছেন এবং অনেক পুরুষ তার সঙ্গিনী হওয়ার জন্য চেষ্টা করেছেন, কিন্তু জোসেফিনের কাউকেই মনে ধরে। একবার একজনকে মনে ধরেছিল, কিন্তু সে আবার তার প্রতি এমনই কর্তৃত্ব ফলাতে শুরু করলেন যে জোসেফিন বিরক্ত হয়ে তার সাথে সম্পর্ক ছিন্ন করলেন, যে তার ওপরে কেউ খবরদারি করবে এরকম হয় না। জোসেফিনের মধ্যে অনেকগুলো প্রশ্ন ছিল। খ্রিস্টান ধর্ম, যেখানে এত বেশি পাপ পুণ্যের কথা, বৌদ্ধ ধর্ম তার থেকে কিছুটা ভালো হলেও বৌদ্ধ ধর্মের মধ্যে অনেক বিধি নিষেধ, অনেক কিছুই ছিল। এই রকম অবস্থায় জোসেফিন স্বামীজির কাছে যান এবং স্বামীজির কথাবার্তা শুনে জোসেফিন কিন্তু তার জীবনের রাস্তা খুঁজে পেলেন, যে না, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা কোনো জায়গাতেই কিন্তু ঈশ্বরে নেই। ঈশ্বর রয়েছেন আমাদের মনের মধ্যে, এবং নানান কাজ কর্ম এবং মানুষের সেবার মধ্যে দিয়ে আমাদের ভেতরে সেই ঈশ্বরকে জাগিয়ে তুলতে হবে। ভেতরের ঈশ্বর যদি জেগে ওঠেন তাহলে আমাদের ভেতরে আলোকিত হবে এবং আমরা এই জগৎটাকে সম্পূর্ণরূপে দেখতে পাব। এই রকম মানসিকতা নিয়ে জোসেফিন আস্তে আস্তে স্বামীজির সংস্পর্শে আসেন এবং জোসেফিন এবং তার দিদি, তারা দুজনে মিলে স্বামীজির বক্তব্য বারবার শুনতে আসেন। 7টি বছর এইভাবে কেটে গেল। স্বামীজি খুব অবাক হয়ে যেতেন, কারণ জোসেফিন আর তার দিদি স্বামীজির কাছে যেখানে আসতেন, তাদের বাড়ি থেকে সেটা অনেক দূর, একবারে প্রায় 30 মাইল প্রতিকূল ঢেউ পেরিয়ে তাদেরকে সেখানে আসতে হতো। এখন এদিকে এই জোসেফিনের মেজদি বেটি, তার স্বামী সেই শিল্পপতি, তিনি কিন্তু মারা গেলেন। তার ব্যবসায় ভরাডুবি হলো, তিনি মারা গেলেন। তখন তাদের বাড়িতে আর একজন ভদ্রলোক আসতেন, তার নাম হচ্ছে ফ্র্যাঙ্ক লেগেট।
এই লেগেটের কথা আমরা স্বামীজির জীবনের অনেক জায়গায় অনেক বেশি করে আমরা পাব। এই ফ্র্যাঙ্ক লেগেট তাদের বাড়িতে যখন আসতেন, সেখানে এসে তার সাথে ফ্র্যাঙ্ক লেগেটের সঙ্গে আবার ওই বেটির একটি প্রণয় হয়। অনেক পরিণত বয়সে ফ্র্যাঙ্ক লেগেট আর ওই বেটির তাদের প্রণয় হয়। প্যারিসে তাদের বিবাহ হয় এবং তাদের বিবাহে স্বামীজি উপস্থিত ছিলেন, কিন্তু সেটা আর একটু পরের কথা। ওই ফ্র্যাঙ্ক লেগেট তিনিও ওই বেটি আর জোসেফিনের সঙ্গে স্বামীজির বক্তৃতা শুনতে এলেন এবং তারা স্বামীজির বক্তৃতা শুনে এত খুশি হলেন, তখন ফ্র্যাঙ্ক লেগেট তিনি স্বামীজিকে আহ্বান জানালেন যে তার বাড়িতে ওই ক্যাম্প পার্সি সেই জায়গায় রিজলি ম্যানার পাহাড়ের ওপরে একটা খুব সুন্দর বাড়িতে স্বামীজিকে আমন্ত্রণ জানালেন। স্বামীজি সেখানে গিয়েছিলেন এবং স্বামীজি সেখানে গিয়ে খুব খুশি হয়েছিলেন স্বামীজি। যাই হোক, স্বামীজি সেখানে গিয়ে খুব খুশি হলেন এবং সেখানে বেশ কিছুদিন ছিলেন এবং ওইখানেই উইলিয়াম ডার্চার বলে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। এই উইলিয়াম ডার্চেস তিনি স্বামীজিকে তার সেন্ট লরেন্সে দ্বীপপুঞ্জে তার একটা সুন্দর বাড়ি ছিল, সেইখানে তিনি তাকে আমন্ত্রণ জানান এবং স্বামীজি পরবর্তীকালে গিয়েছিলেন। আজকে আমাদের সেটি আলোচনার বিষয় নয়। যাই হোক, এই রকম অবস্থায় ফ্র্যাঙ্ক লেগেট তিনি স্বামীজির এত ভক্ত হয়ে গেলেন যে তিনি ইংল্যান্ডে ওই বেদান্ত সোসাইটি স্থাপন করার জন্য খুব চেষ্টা করলেন। স্বামীজি আমেরিকা থেকে এরপরে ইংল্যান্ডে আসেন। ইংল্যান্ডে জোসেফিনও চলে এলেন এবং তারপরে স্বামীজি ভারতবর্ষে এলেন এবং জোসেফিন তখন স্বামীজিকে বারবার চিঠি লেখেন যে আমি আপনার জন্য ভারতবর্ষে যেতে চাই। স্বামীজি তাকে অনুমতি দিলেন। এইবার জোসেফিন ভারতবর্ষে এলেন। জোসেফিন যখন ভারতবর্ষে এলেন, তখন কলকাতায় তিনি একটি হোটেলে উঠেছিলেন এবং সেই হোটেলে নিয়মিত যাতায়াত করতেন মোহিনী চট্টোপাধ্যায়, যিনি ইংরাজিতে গীতার অনুবাদ করেছিলেন এবং ইংরাজিতে গীতার এই অনুবাদ পেয়ে জোসেফিন একদম খুব মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এইখানে জোসেফিন মোহিনী চট্টোপাধ্যায়কে একটা প্রশ্ন করেছিলেন যে সারাদিন আপনি কি করেন? তখন মোহিনী চট্টোপাধ্যায় বললেন, এই তো বিকেলবেলা আমি আপনার এখানে আসি, আপনার সঙ্গে নানান রকম কথাবার্তা হয়, আর সন্ধ্যাবেলায় বাড়িতে যখন ফিরি গিয়ে আমি আমার মায়ের কাছে সমস্ত কথাবার্তা বলি, আপনার সঙ্গে আমার কী কথাবার্তা হলো না হলো সব বলি। তখন জোসেফিন তাকে বললেন, আর আপনার স্ত্রী? তখন মোহিনী বললেন, তার সঙ্গে তার ছেলের ওই একই সম্পর্ক, তারও ছেলে আসে এবং তার কাছে সমস্ত কথাবার্তা বলে। তখন জোসেফিন বুঝলেন যে আমাদের ভারতবর্ষের মূল যে ভিত্তি সেটা মাতৃত্বে, মা হচ্ছেন আমাদের প্রধান। যাই হোক, জোসেফিন এরপরে স্বামীজির সঙ্গে ভারত ভ্রমণ করেন এবং স্বামীজির সঙ্গে তিনি হিমালয়েও যান এবং সেখানে হিমালয়ে গিয়ে সেখানে স্বামীজিকে তিনি নতুন করে আবিষ্কার করেন। একদিন এই হিমালয় ভ্রমণের সময় স্বামীজি তাদেরকে বলছেন যে দেখো, বুদ্ধকে আমি সবচেয়ে বেশি ভক্তি করি, শ্রদ্ধা করি, তার কারণ বুদ্ধদেব অন্যের উপকার করা ছাড়া একটা শ্বাস প্রশ্বাসও নিজে গ্রহণ করেননি কখনো। তিনি যা কিছু করেছেন পরহিতের জন্য করেছেন, পরের উপকারের জন্য করেছেন, নিজে থেকে তিনি একটাও নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত নেন। তখন জোসেফিন খুব অবাক হয়ে গেলেন এবং জোসেফিন তখন আবিষ্কার করলেন যে তিনি বুদ্ধ সম্বন্ধে যা বলছেন স্বামীজিও তো আমাদের ক্ষেত্রে ঠিক তাই। স্বামীজিও তো আমাদের ক্ষেত্রে ঠিক তাই। স্বামীজিও তো অপরের উপকার করা ছাড়া একটাও কথাবার্তা তিনি বলছেন না। তখন জোসেফিন তিনি স্বামীজিকে বললেন তিনি হচ্ছেন নূতন বুদ্ধ, পরবর্তীকালে তিনি নূতন যিশুও বলবেন। জোসেফিন স্বামীজির মধ্যে বুদ্ধকে পাচ্ছেন, তিনি যিশুকেও পাচ্ছেন। একদিন এই জোসেফিন তার সাথে আলাপ হয়েছিল ওই আলাসিঙ্গা পেরুমলে। জোসেফিন যখন প্রথম ভারতবর্ষে আসেন তখন বোম্বেতে আলাসিঙ্গাই তাকে অভ্যর্থনা করেছিলেন। এরপরে এই আলাসিঙ্গা তারা ওই কপালে তাদের ধর্ম বা রীতি অনুযায়ী তারা যেরকম তিলক কাটতেন, তাই নিয়ে জোসেফিন একদিন হাসি ঠাট্টা করেছিলেন। তাইতে স্বামীজি অত্যন্ত রুষ্ট হয়ে জোসেফিনকে ভৎসনা করেন, বললেন তুমি জানো এই যে আলাসিঙ্গা, এ যদি না থাকতো আমি হারিয়ে যেতাম। এই আলাসিঙ্গা একজন অধ্যাপক, সামান্য বেতন পায়, অথচ মাদ্রাজের পথে পথে
প্রায় ভিক্ষে করে অর্থ সংগ্রহ করে এরা আমাকে পাঠিয়েছিল ওই আমেরিকার শিকাগোতে। যাই হোক, এর জন্য পরবর্তীকালে জোসেফিন বেশ দুঃখ প্রকাশও করেন। যাই হোক, এইভাবে মায়াবতী আশ্রম, সেইখানে সেভিয়ার দম্পতি তারা আসেন, মায়াবতী আশ্রম প্রতিষ্ঠা করেন এবং এখানেও জোসেফিনের কিন্তু একটা বিরাট বড় অবদান রয়েছে। জোসেফিন চারিদিক ঘুরে টিরে বেড়াচ্ছেন। এখানে মায়ের সঙ্গে তার আলাপ হলো, নিবেদিতার সঙ্গে তিনি বিভিন্ন কাজকর্ম করছেন। মা জোসেফিনকে আশীর্বাদ করলেন এবং জোসেফিন এইখানে যখন বিভিন্ন কাজকর্মে যুক্ত হয়ে গিয়ে জোসেফিন তারপরে আবার তার স্বদেশ সেইখানে তিনি চলে গেলেন আমেরিকায়। আমেরিকাতে তারপরে দ্বিতীয়বার স্বামীজিও আবার আমেরিকায় গিয়েছিলেন, কিন্তু 1900 সালে স্বামীজি আবার দ্বিতীয়বার আবার এই ভারতবর্ষে চলে আসেন। জোসেফিন কিন্তু ইংল্যান্ডের রাজার জুবিলি উৎসব, সেই উপলক্ষে ইংল্যান্ডে যখন তিনি ছিলেন, সেটা 1902 সাল, সেই সময় স্বামীজি তিনি মহাসমাধিতে লীন হয়ে যান। স্বামীজির মহাসমাধির পর জোসেফিন একদম ভেঙে পড়েন। তিনি একদম কোথাও কোনো কিছু তিনি দেখতে পাচ্ছেন না, তার জীবনটা যেন একবারে চুরমার হয়ে গেল। তখন তিনি রয়েছেন ইংল্যান্ডে। এদিকে বেদান্ত সোসাইটির কাজও আছে, আমেরিকাতেও তার কাজ আছে। জোসেফিন বিভিন্ন রকমের কাজকর্ম করছেন। এই রকম অবস্থায় জোসেফিন যখন খুব ভেঙে পড়েছেন, তখন হঠাৎ তার হাতে মেটারলিংকের একটা লেখা এলো। মেটারলিংকের একটি লেখায় জোসেফিন চোখ দিলেন। যেই জোসেফিন দেখছেন মেটারলিংক লিখেছেন, যদি তুমি কাউকে ভালোবাসো, যদি তুমি কাউকে শ্রদ্ধা করো, তাহলে চোখের জলে নয়, তোমার কাজের মধ্যে তুমি তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। এই কথাটা পেয়ে জোসেফিন কিন্তু আবার উজ্জীবিত হয়ে উঠলেন এবং জোসেফিন এই কাজকর্ম করতে করতে তিনি আবার ভারতবর্ষে এলেন। কারণ ভারতবর্ষে তার তখন অনেক কাজ করা বাকি আছে। বেলুড় মঠে এলেন, আরও নানান রকম কাজকর্ম করলেন। জোসেফিনের অবদান কি সেইটা আমরা সংক্ষেপে যদি বলি, তাহলে আমরা বলবো, প্রথম 1 নম্বর হচ্ছে এই যে জোসেফিন তিনি স্যার জগদীশচন্দ্র বসুকে বিপুল অর্থ সাহায্য করেছিলেন তার গবেষণার জন্য। আপনারা জানেন যে জগদীশচন্দ্র বসুর সঙ্গে ভগ্নী নিবেদিতার একটি সুন্দর সম্পর্ক ছিল। ভগ্নী নিবেদিতা তিনি অত্যন্ত কষ্ট পেতেন যে স্যার জগদীশচন্দ্র বসুর মতো এমন দুর্ধর্ষ একটা প্রতিভা, তাকে ইংরেজরা কেউ মূল্য দিল না, তিনি কখনো তার সুন্দর গবেষণাগার পর্যন্ত গড়ে তুলতে পারছেন না। তখন এই জোসেফিন ম্যাকলাউড তাকে বিপুল অর্থ সাহায্য করেছিলেন। এর জন্য আমরা জোসেফিনের কাছে খুবই ঋণী। এরপরে আমরা দেখব যে বেলুড় মঠ ইংরেজদের রোষানলে পড়ে। বেলুড় মঠে বিপ্লবীরা তখন আসছেন, অনেক বিপ্লবীরা এসে মাকে প্রণাম করছেন। তখন স্বামীজি নেই, স্বামী শারদানন্দের ওপর বিপুল চাপ পড়েছে। স্বামী শারদানন্দজি তখন তিনি প্রচুর পরিশ্রম করছেন, বিভিন্ন কিভাবে বেলুড় মঠটাকে ঠিকমতো দাঁড় করানো যায়। সেই সময় ইংরেজরা তাদের রোষানলে পড়লেন এবং ইংরেজরা তারা এইটা করতে চাইছিলেন যে হয় বেলুড় মঠটাকে একবারে নিষেধাজ্ঞা জারি করে দেবে, আর তা না হলে বেলুড় মঠে এইসব বিপ্লবীদের আসা বা এই যারা স্বদেশী আন্দোলনে যুক্ত আছে তারা যেন এখানে না আসতে পারে, সেই জায়গায় একটা বিধিনিষেধ আরোপ করতে হবে। তখন লর্ড কারমাইকেল তার কাছে ওই স্বামী শারদানন্দজি যান মায়ের নির্দেশে, এবং সেখানে কিন্তু জোসেফিন তিনি তার নিজের একটা প্রভাব খাটিয়েছিলেন। কারণ আপনারা জানেন তো যে জোসেফিন তার ইংল্যান্ডের রাজ পরিবারের অনেকের সঙ্গে তার জানাশোনা ছিল, এবং জোসেফিনের যে বোনঝি ছিলেন অ্যালবার্টা, তার বিবাহ হয়েছিল ইংল্যান্ডেরই একজন রাজপুরুষের সঙ্গে। সেই সুবাদে তাছাড়া জোসেফিন নিজে একজন ধনীর দুহিতা, ইংরেজের অন্দরমহলে, অভিজাত অন্দরমহলে অনেকের সঙ্গে তার খুব বন্ধুত্ব ছিল। তখন জোসেফিন কী করলেন, তিনি তার নিজের প্রভাব খাটিয়ে ওই লর্ড কারমাইকেলের সঙ্গে এবং কারমাইকেলকে দিয়ে এই নিষেধাজ্ঞাটাকে তিনি রদ করালেন। এবং শোনা যায় দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে গোপনে ভাইসরয়ের একটা বৈঠকের ব্যবস্থা জোসেফিন ম্যাকলাউড করে দিলেন। এটি একটি তার অবদান। দ্বিতীয় হচ্ছে আমাদের এই সেচ বা নদী সেচ বা নদীর যে পরিকল্পনা আছে সেইগুলো ইংল্যান্ড থেকে
আমাদের এখানে জোসেফিন আনিয়েছিলেন, আনিয়ে আমাদের দেশে নদী বাঁধ প্রকল্পে তিনি খুব সাহায্য করেছিলেন। এরপরে আমরা জোসেফিনের সবচেয়ে বড় অবদান যেটা, সেটা হচ্ছে বেলুড় বিদ্যা মন্দির। এইটি কিন্তু জোসেফিনের অর্থে তৈরি হয়েছিল। বেলুড় বিদ্যা মন্দির এইটি জোসেফিন নিজে তার সমস্ত অর্থ দিয়েছেন। বেলুড় মঠের পাশ দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা একটা রেল ইয়ার্ড চালু করার চেষ্টা করেছিল। রেল ইয়ার্ড ওরখান দিয়ে যাবে, সর্বনাশ। বেলুড় মঠের পাশ দিয়ে যদি একটা রেল ইয়ার্ড যায় তাহলে তো মঠ বলে আর কিছু থাকবে না, তার ডিস্টারবেন্স হবে, সেখানে ধ্যান যজ্ঞ কিচ্ছু করা যাবে না। তখন এই জোসেফিন তিনি অনেক চেষ্টা করে, অনেক ইনফ্লুয়েন্স খাটিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যে সিদ্ধান্ত সেটাকে তিনি রদ করিয়েছিলেন। জোসেফিন বুঝলেন যে স্বামী বিবেকানন্দের লেখা সেটা বিদেশে প্রকাশিত হওয়া যায়, এবং সেই জন্য স্বামীজির লেখাগুলো প্রকাশ করার ক্ষেত্রে জোসেফিন ম্যাকলাউড এক উল্লেখযোগ্য ভূমিকা নেন। নূতন বুদ্ধ এবং সিস্টার নিবেদিতার যে লেখা, এই সমস্ত লেখা প্রকাশনার ক্ষেত্রে জোসেফিনের অবদান বিরাট, বিশাল অবদান তার রয়েছে। জোসেফিন পরিণত বয়সে একদিন নদীর পাড়ে বসে আছেন, তখন ব্রহ্মচারী স্বামী লোকেশ্বরানন্দজি, তিনি তখন ব্রহ্মচারী, তিনি তখন ওই জোসেফিনকে বলছেন যে ট্যান্টিন তুমি কি করছো। আপনারা জানেন যে জোসেফিনকে সবাই ট্যান্টিন বলতো, কারণ জার্মানি শব্দে আন্টিকে ট্যান্টি বলা হতো, সেখান থেকে ট্যান্টিন শব্দটা এসেছে। ট্যান্টিন তুমি কি করছো? তখন জোসেফিন লোকেশ্বরানন্দজিকে বললেন, চুপ করো, আমাকে ডিস্টার্ব করো না, আই অ্যাম লাভিং ইন্ডিয়া, আমি এখন ভারতবর্ষকে ভালোবাসি। স্বামীজিকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে স্বামীজি আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। তখন স্বামীজি তাকে বলেছিলেন যে আমাকে সাহায্য করতে পারে একটাই উপায়, ভারতবর্ষকে ভালোবাসো। সেই থেকে জোসেফিন সবসময় ভারতবর্ষের ধ্যান জ্ঞান করেছেন, ভারতবর্ষকে তিনি ভালোবেসেছেন, সবসময় ভারতবর্ষের কল্যাণ তিনি করে গেছেন। জোসেফিন এরপরে সারা ভারতবর্ষের ওই মায়াবতী আশ্রম, আরও কতগুলো জায়গা, তারপরে দেওঘরে সেখানে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা, এই সব জায়গায় জোসেফিনের অবদান প্রচুর ছিল। আমরা তিনটি ঘটনার কথা বলবো আপনাদের কাছে। এই তিনটি ঘটনা জোসেফিনের জীবনের খুব উল্লেখযোগ্য ঘটনা। প্রথম যে ঘটনাটি সেটি হচ্ছে এই যে স্বামীজি যখন মহাসমাধিতে লীন হলেন, তখন বেলুড় মঠে স্বামীজিকে যখন দাহ করা হচ্ছে, সেই সময় সিস্টার নিবেদিতা দূরে দাঁড়িয়েছিলেন, এবং সিস্টার নিবেদিতা তখন ভাবছেন স্বামীজির ওই চিতা থেকে কোনো একটি বস্ত্র টুকরো যদি আমার কাছে আসতো তাহলে আমি সেটিকে যত্ন করে রাখতাম। তারপরে চিতা প্রজ্বলিত হলো, দাউ দাউ করে চিতা জ্বলছে। এমন সময় হঠাৎ সিস্টার নিবেদিতা তিনি হঠাৎ লক্ষ্য করলেন তার জামার হাতাটা ধরে কে যেন টান মারল। তারপরে ঘুরে দাঁড়িয়েই তিনি দেখছেন যে ওই চিতা থেকে ঝড় বা একটা দমকা হাওয়ায় স্বামীজির একটা বস্ত্রখণ্ড উড়ে তার হাতের বাহুতে এসে আটকালো। নিবেদিতা সঙ্গে সঙ্গে সেই পোড়া বস্ত্র টুকরোটাকে রাখলেন, এবং সেই পোড়া বস্ত্র টুকরোটাকে রেখে তিনি সেইটি পাঠিয়ে দিলেন জোসেফিন ম্যাকলাউডের কাছে। সম্ভবত জোসেফিন ম্যাকলাউডের কাছে এই বস্ত্রখণ্ড গিয়ে পৌঁছয়নি, তার আগেই জাহাজে সেটি হারিয়ে গেছে, বা এই বস্ত্রখণ্ডটি যে কোনো উপায় বিনষ্ট হয়ে গেছে, এর খবর বহুদিন পর্যন্ত কেউ জানতো না। পরবর্তীকালে অনেক দিন পরে প্রখ্যাত গবেষক, বিশ্ববিখ্যাত গবেষক আচার্য শঙ্করী প্রসাদ বসু তিনি একবার ম্যাড্রাসে গেলেন, এবং ম্যাড্রাসে গিয়ে সেখানে স্বামীজির শিষ্য ডক্টর ভেঙ্কটরমন, সেই ভেঙ্কটরমন হচ্ছেন স্বামীজির শিষ্য, তার পুত্র মিস্টার রামকৃষ্ণের সঙ্গে তিনি কথা বলছিলেন। কথা বলতে বলতে হঠাৎ মিস্টার রামকৃষ্ণ বললেন যে জানেন, আমরা সবাই তো জোসেফিনকে দেখেছিলাম, আমরা দেখলাম যে এই জোসেফিন তিনি একটা পোড়া কাপড়ের টুকরো কাছে রাখতেন, এবং তার সাথে কেউ দেখা করতে এলে এই পোড়া কাপড়ের টুকরোটা তিনি সকলের মাথায় ঠাকাতেন। শঙ্করীবাবু তো একবারে চমকে উঠলেন, বললেন এর কি কোনো প্রমাণ আছে? তখন বললেন হ্যাঁ, আমার বাবার লেখা একটা চিঠি আছে। তখন শঙ্করীবাবু সেই চিঠিটা দেখলেন, সেই চিঠিটা বাঁধানো রয়েছে
সেই চিঠির মধ্যে উল্লেখ করা আছে, ডক্টর ভেঙ্কটরামন নিজে উল্লেখ করেছেন যে একটি বস্ত্রখণ্ড সেটি ম্যাকলাউড তিনি মাঝে মাঝেই সকলের কপালে তিনি ঠেকাতেন, পোড়া কাপড়ের টুকরো। পরবর্তীকালে জাহাজে করে যাওয়ার সময় সেই পোড়া কাপড়ের টুকরোটি ম্যাকলাউড কিন্তু হারিয়ে ফেললেন এবং এইটার ফটোকপি তুলে শঙ্করীবাবু পরবর্তীকালে ব্রহ্মবাদীন পত্রিকায় তিনি প্রকাশ করলেন। অর্থাৎ স্বামীজির এই বস্ত্র টুকরোটা জোসেফিনের কাছে বহুদিন ধরে ছিল। এটি এক নম্বর। আরেকটি ঘটনা আছে, সেটি হচ্ছে এই যে মাদাম কালভে, সেই মাদাম কালভের কথা আমি অনেকবার আপনাদের বলেছি, পরে মাদাম কালভেকে নিয়ে একটা দীর্ঘ আলোচনা আমি করব। স্বামীজির যিনি শিষ্য, ফরাসি শিষ্যা, অপেরা আর স্বরামধন্য গায়িকা মাদাম কালভের এক বান্ধবী ছিলেন। বান্ধবীর নাম হচ্ছে দ্রিনেত ভারদিয়ে। দ্রিনেত ভারদিয়ে মাদামের কালভের বান্ধবী। মাদাম কালভে একদিন ওই দ্রিনেত ভারদিয়েকে বলেছিলেন যে দেখো, যদি তুমি কোনো দিন কোনো বিপদে পড়ো, যদি কখনো তুমি খুব সংকটের মধ্যে পড়ো, তাহলে তুমি কিন্তু সবসময় স্বামীজিকে স্মরণ করবে। স্বামীজিকে স্মরণ করলে তুমি তা থেকে মুক্তি পাবে। দ্রিনেত তিনিও স্বনামধন্য একজন অভিনেত্রী, গায়িকা, তারও চারিদিকে নাম রয়েছে। এই দ্রিনেত কী করলেন, তিনি ব্যাপারটা মনের মধ্যে রাখলেন, কিন্তু সেরকম সংকটময় মুহূর্ত আসেনি। তো পরবর্তীকালে এক সময় দ্রিনেতের জীবনে একটা বিরাট বড় সংকট মুহূর্ত এলো। তখন দ্রিনেত স্বামীজির কথা স্মরণ করবেন, কিন্তু স্বামীজির কোনো ছবি তিনি দেখেননি কখনো। তা একজনকে যদি একজন মহাপুরুষ হোক, মহামানব হোক বা দেবতা হোক, তার একটা অবয়ব যদি না থাকে, তাহলে তাকে ধ্যানের মধ্যে আমরা কি করে আনব? তখন এই কথা ভেবে তখন ওই দ্রিনেত তিনি বন্ধু কালভেকে একটা চিঠি লিখলেন। বললেন যে এরকমভাবে আমি তো স্বামীজির কোনো ছবি পাচ্ছি না, এমনকি আমি লাইব্রেরিতে গিয়ে রাজযোগটাকে উল্টে পাল্টে দেখছিলাম, তার মধ্যে যদি কোনো ছবি থাকে, কিন্তু দেখলাম না সেখানেও স্বামীজির কোনো ছবি নেই, তাহলে আমার তো একটা ছবি দরকার। তখন কালভে তাকে বললেন যে দেখো, স্বামীজির একটা অসাধারণ স্ফটিক মূর্তি আছে, সেটা ফরাসি শিল্পী ওই মসিয়ে লালিক তিনি তৈরি করেছেন। এই স্ফটিক মূর্তিটা তুমি জোগাড় করো। স্ফটিক মূর্তিটা পেলে তুমি দেখতে পাবে তার মধ্যে দিয়ে যখন আলো যাবে তখন স্বামীজি যেন জীবন্ত হয়ে ওঠে। দ্রিনেত তো দারুণ উৎসাহী, যেভাবে হোক আমার এই স্ফটিক মূর্তিটা চাই। তিনি কি করলেন, সব জায়গায় তিনি স্ফটিক মূর্তির খোঁজ করছেন, কিন্তু না, কোথাও তিনি স্ফটিক মূর্তিটা পাচ্ছেন না, কোথাও পাচ্ছেন না। সমস্ত দোকানে খোঁজ করলেন, যেখানে স্ফটিক মূর্তি বিক্রি হয়, না, কোথাও নেই, কোনো জায়গাতেই নেই। তারপরে তিনি কি করলেন, ওই সরাসরি তিনি ওই লালিকের কাছে তার বার্তা পাঠালেন। ফরাসি শিল্পী লালিক তাকে বললেন যে এই যে স্বামী বিবেকানন্দের স্ফটিক মূর্তি আমি এখানে কোথাও পেলাম না, যারা যারা মূর্তি বিক্রি করেন তাদের সকলের কাছে আমি এনেছি, কোথাও পেলাম না। তখন মসিয়ে লালিক তাকে বললেন, ও এই কথা, ঠিক আছে, আমার কাছে নিশ্চয়ই আছে, আমি পাঠিয়ে দিচ্ছি তোমার। কিন্তু কি আশ্চর্য, মসিয়ে লালিকের কাছেও সে মূর্তি নেই। যেখানে তিনি মূর্তিগুলোকে জোগাড় করে রাখতেন, সেখানে তিনি তন্ন তন্ন করে খুঁজলেন, না, কোনো মূর্তি নেই। তখন মসিয়ে লালিক বললেন, ঠিক আছে, মূর্তিটা না দেয়, ছাঁচটা তো আছে, আমি নতুন মূর্তি তৈরি করে দেবো। কিন্তু কি আশ্চর্য, ছাঁচটাও কোথাও খুঁজে পেলেন না। তাহলে কি স্বামীজির এই স্ফটিক মূর্তি হারিয়ে গেল? ছাঁচটাও তো পাওয়া যাচ্ছে না। দ্রিনেত কিন্তু ছাড়বার পাত্র নয়, তিনি তার জানা শোনা সব জায়গায় খোঁজ করছেন যে এই স্ফটিক মূর্তি আমার চাই। লালিকও অসহায় এবং কালভেও অসহায়, যারা যারা ফ্রান্সেও যারা স্ফটিক মূর্তি বিক্রি করে তাদেরও কারো পুরনো কারোর কাছে আছে কি না সেটারও তিনি খোঁজ করলেন, না, কোথাও নেই। প্রায় কিছুটা হতাশ হয়ে বললেন দ্রিনেত ভারদিয়ে। তা একদিন এই দ্রিনেত ভারদিয়ে প্যারিসে এসছেন। প্যারিসে এসে তিনি তার নিজের কাজ, তিনি তো অত্যন্ত ব্যস্ত শিল্পী, তারও সময় বার করা খুব মুশকিল। তা সেইখানে তিনি শুনলেন যে প্যারিসের কোনো এক হোটেলে একজন বিবেকানন্দ গবেষক তিনি আছেন। সঙ্গে সঙ্গে তিনি তার সঙ্গে সাক্ষাৎ করলেন, অনেক কষ্ট করে সাক্ষাৎ করলেন। তা তিনি বললেন যে হ্যাঁ, এরকম স্ফটিক মূর্তির কথা তো আছে, কিন্তু আমার কাছে তো স্ফটিক মূর্তি নেই, আর আমি বলতেও পারবো না স্ফটিক মূর্তি কোথায় আছে। তবে আপনি এক কাজ করতে পারেন,
আমাদের এই প্যারিসে এখন স্বামীজির এক বন্ধু এবং শিষ্যা তিনি আছেন, তার নাম জোসেফিন ম্যাকলাউড। যিনি তখন চমকে উঠলেন, আরে জোসেফিন ম্যাকলাউডের নাম তো আমি শুনেছি, অনেকবারই শুনেছি। বলে আপনি তার সঙ্গে দেখা করতে পারেন, তিনি যদি একটা সন্ধান দিতে পারেন। তখন দ্রিনেত তাকে আবার বলে দিলেন, কিন্তু সাবধান, ভদ্রমহিলা কিন্তু অত্যন্ত ব্যক্তিত্বময়ী এবং তিনি অত্যন্ত বেশ বাজখাই গলা তার, আপনি বুঝে সুঝে কথা বলবেন। তবে আপনি স্বামীজির কথা জানতে চাইছেন, এটা শুনলে তিনি নিশ্চয়ই দেখা করবেন। তা তিনি কোথায় আছেন? তার হোটেলের নামটা নিয়ে দ্রিনেত তখন গেলেন। দ্রিনেত অত্যন্ত ব্যস্ত, কিন্তু দেখা গেল দ্রিনেতের সেক্রেটারি বললেন পরের দিনটা তিনি ফাঁকা আছে। দ্রিনেত পরের দিনই গেলেন এবং সেখানে 18 তলার ওপরে জোসেফিন একটি হোটেলে রয়েছে। 18 তলার ওপরে তার রুম, নিচে রিসেপশানে দ্রিনেত তার পরিচয় দিলেন এবং বললেন যে আমি একটু তার সঙ্গে দেখা করতে চাই। তার রিসেপশনিস্টও বললেন যে তিনি তো কারোর সাথে দেখা টাকা করেন না, বলে আপনি বলবেন আমি বিবেকানন্দের সম্বন্ধে কিছু তার সঙ্গে আলোচনা করব। এইটা বলতেই জোসেফিন রাজি হলেন। তার রিসেপশনিস্ট দ্রিনেতকে বললেন, কিন্তু খুব সাবধানে, ভদ্রমহিলা কিন্তু খুব মেজাজি। এই ভেবে দ্রিনেত 18 তলায় উঠলেন, দরজায় বেল বাজালেন। দরজাটা খুলেই জোসেফিন এগিয়ে গিয়ে এসো বাছা এসো বলে তাকে একেবারে বুকে জড়িয়ে ধরলেন। দ্রিনেত তো কিছুটা অপ্রস্তুত এবং অবাক হয়ে বললেন, আরে তিনি তো আমাকে আজ প্রথম দেখলেন, আগে তো কোনো দিন দেখেননি, তো এইরকমভাবে এত আপ্লুত হয়ে এত আবেগে তিনি আমাকে জড়িয়ে ধরলেন। তা তখন জোসেফিন তাকে বসিয়ে বললেন, আসলে কি জানো, তুমি স্বামীজির সম্বন্ধে জানতে চাইছো, তুমি স্বামীজির কথা শুনতে চাইছো, তাই তুমি আমার আপন, চিরকালের আপন, তুমি বসো, এখানে বসো বাচ্চা বসো। দু একটা কথাবার্তা পরেই জোসেফিন বললেন, দাঁড়াও বাচ্চা, আগে তোমাকে আমি একটা জিনিস দিই। এই বলে দ্রিনেত একেবারে অবাক হয়ে গেলেন। জোসেফিন হঠাৎ তার কাছে সেই স্ফটিকের মূর্তি নিয়ে এলেন, সেই স্ফটিকের বিবেকানন্দের মূর্তি, যেটা পাওয়ার জন্য দ্রিনেত সারা বিশ্ব প্রায় তোলপাড় করে ফেলছে। সেটি হঠাৎ জোসেফিন তাকে উপহার দিলেন, বলে এইটি তুমি রাখবে। বলেই জোসেফিন বললেন, আসলে কি জানো, এই মূর্তিটা ভারী অদ্ভুত মূর্তি। এই মূর্তিটা যদি সামনে দাঁড় করিয়ে রাখি আমরা, আর এর মধ্যে দিয়ে যখন সূর্যের আলো যায়, তখন এই মূর্তিটা একবারে জলজল করে ওঠে, মনে হয় স্বামীজি যেন একবারে জীবন্ত হয়ে আছেন। তা বাছা, এই রকম মূর্তি একটি আমার কাছে ছিল, আমি সেটা আমার বাসকে সব সময় এই মূর্তিটা বহন করে এনেছি। আমি এই মূর্তি কাউকেই দিই না, সবসময় আমার কাছে থাকে, যেন স্বামীজি আমার কাছে আছে। তা আজকে যেন এই বাস্কটা যেই আমি খুললাম, আমি দেখি একটার জায়গায় দুটো মূর্তি পাশাপাশি রয়েছে। আমি তো চমকে উঠলাম যে দুখানা মূর্তি কোথা থেকে এলো, একটা মূর্তি তো আমি নিয়েছি, আমার কাছে দ্বিতীয় কোনো মূর্তি নেই, কিন্তু দুটো মূর্তি কোথা থেকে এলো। তখন আমি একদম অবাক হয়ে যখন ভাবছি, তখন নিচে রিসেপশন থেকে ফোন এলো যে তুমি এসছো স্বামীজির সম্বন্ধে আলোচনা করতে। তখনই আমি ভাবলাম এ নিশ্চয়ই তারই ইঙ্গিত, তোমাকেই হয়তো এই মূর্তি দেওয়ার কথা বলেছেন তিনি। সঙ্গে সঙ্গে এই মূর্তিটা আমি তোমাকে দিলাম, এটা নাও বাছা। দ্রিনেত তাকে প্রণাম জানিয়ে বললেন, এই মূর্তির জন্যই আমি আপনার কাছে এসেছিলাম, এই মূর্তিটা যে আমার কী, এবং এই মূর্তিটা নিয়ে আমি সারা পৃথিবী আমি এখন ঘুরব, স্বামীজি আমার কাছে বড় আশ্রয়। এই গেল একটা বিরাট বড় ঘটনা। এই ঘটনাটা আমাদের মনে রাখতে হবে, যদিও অলৌকিক, কিন্তু এরকম অলৌকিক কিছু ঘটনা কিন্তু সত্যিই ঘটেছে। আমরা তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ট্যাখ্যার দিকে যাচ্ছি না। যাই হোক, এরপরে আর একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে জোসেফিন ম্যাকলাউডের গলায় একটা খুব সুন্দর লকেট থাকত। এইটার একটা ইতিহাস আছে। একদিন জোসেফিনের কাছে একটা ভারতীয় যুবক এলেন। সেই যুবকের কাছে একটা নীলকান্তমণি পাথর আছে। সেই নীলকান্তমণি পাথরটা খুব সুন্দর দেখতে। জোসেফিনের চোখ পড়ল এই পাথরটার দিকে। জোসেফিন বলল, বাহ, তোমার গলায় এই যে পাথরটা ঝুলছে, ভারী সুন্দর তো পাথরটা। যুবকটি তখন কী করলেন, গলা থেকে ওই পাথরটা খুলে তাকে বললেন, এটি আপনি নেবেন? ম্যাকলাউড বললেন, কেন আমি নেব, এটা তোমার জিনিস। না 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 বাছা, এ আমি নিতে পারবো না। পরের দিনকে জোসেফিনের বাড়ি গেলেন সেই ভারতীয় যুবক, বললেন, দেখুন, এটি যদি আপনি নেন আমি খুব খুশি হব। তা তখন জোসেফিন বললেন, কেন তুমি খুশি হবে? বললেন, বাহ, আপনি আমার দেশকে ভালোবেসে এখানে এসেছেন,
আপনি আমার দেশকে এত ভালোবাসেন, নিঃশর্তে কত কি আমার দেশের জন্য করছেন, এইটা যদি আপনি গ্রহণ করেন আমি অত্যন্ত খুশি হব। তখন জোসেফিন আর তাকে ফেরাতে পারলেন না, বললেন ঠিক আছে বাছা দাও। তখন তিনি দুহাত পেতে ওই নীলকান্তমণি পাথরটা নিলেন এবং তখনই তিনি ভাবলেন এই পাথরটা দিয়ে আমাকে একটা কিছু করতে হবে, এই পাথরটা দিয়ে আমি একটা স্ফটিক মূর্তি তৈরি করব এবং এই মূর্তিটা একটা রেলিকিয়ার, মানে ইংল্যান্ডে বা খ্রিস্টানদের একটা ছোট্ট কৌটোর মতো একটা অংশ থাকে যেখানে সাধু বা মহাপুরুষদের দেহের কোনো অংশ, সে মাথার চুল হোক বা হাতের নখ হোক বা দেহের যে কোনো একটা অংশ, তারা অত্যন্ত পবিত্র জ্ঞানে সেই কৌটোটার মধ্যে রেখে দেয়, সেটাকে বলা হয় রেলিকিয়ার। সেইটি আমি তৈরি করব এই নীলকান্তমণি পাথরটাকে দিয়ে। তখন তিনি কী করলেন, ওই মসিয়ে লালিককে খবর দিলেন এবং লালিককে গিয়ে ওই নীলকান্তমণি পাথরটাকে দিয়ে বললেন এইটা দিয়ে তুমি একটা স্ফটিকের সুন্দর লকেট আমায় তৈরি করে দাও, রেলিকিয়ার, যাতে আমি স্বামীজির দেহাবশেষ রাখব। তা তখন লালিক কী করলেন, ওইটা নিয়ে গেলেন এবং 2 মাস সময় নিলেন, অনেক চেষ্টা করে ভারী সুন্দর, অপূর্ব সুন্দর একটা স্ফটিক মূর্তি তিনি তৈরি করলেন। এই স্ফটিক মূর্তিটা তৈরি করে আনার পর এই স্ফটিক মূর্তির মধ্যে স্বামীজির একটি চুল সেইখানে জোসেফিন রেখে দিতেন এবং সেইটা রেখে তিনি গলায় সবসময় পরে থাকতেন। তাই এই স্ফটিক মূর্তিটার তাৎপর্যটা কি? শঙ্করীপ্রসাদ বসু বলছেন যে এই স্ফটিক মূর্তিটা তাৎপর্য হচ্ছে এই যে এই মূর্তিটার মধ্যে 3টে মহাদেশ মিলে গেছে। নীলকান্তমণি পাথরটা দিয়েছে ভারতীয় এশিয়া মহাদেশ, যিনি সেটা তৈরি করলেন তিনি জোসেফিন ম্যাকলাউড, পরিধান করলেন তিনি আমেরিকা মহাদেশ। আর স্ফটিক মূর্তিটি তৈরি করলেন যিনি, তিনি মসিয়া লালিক, ফ্রান্সের মানুষ, ইউরোপীয় মহাদেশ। এই 3টি মহাদেশ যেন মিলে গেছে একটা মূর্তিতে। এটা কে মিলিয়ে দিলেন? স্বামী বিবেকানন্দ। এই স্ফটিক মূর্তিটা, শঙ্করীবাবুর কথা ভারী সুন্দর, সত্যি 3টে মহাদেশ এইভাবে ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে কীরমভাবে মিলে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ কীরম অনন্ত ভাবময় পুরুষ। তা এই লকেটটাকে নিয়ে তিনি সবসময় পড়তেন। একদিন মায়াবতীর আশ্রমে এই লকেটটা তিনি হারিয়ে ফেললেন, হঠাৎ হারিয়ে ফেলেছেন। ব্যাস, এটা তো এখন মিস্টার ম্যাকলাউডের মাথায় যেন বাজ পড়ল। তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলেন। মঠের তখন ধর্মাধ্যক্ষ ছিলেন স্বামী অভয়ানন্দ, তাকে ডাকলেন এবং তিনি তখন চারিদিক খোঁজ খবর শুরু করা হলো। তিনি পুলিশে খবর দেওয়ার চেষ্টা করলেন, সেখান থেকে নিবৃত্ত করা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল লকেটটা, কোনো জায়গায় পাওয়া গেল না। কী আর করা যাবে? তখন ওই জোসেফিন কলকাতায় চলে এলেন। 2 মাস বাদে একজন ওখানকার স্থানীয় একটি ছোট্ট কৃষক, খুব গরিব কৃষক, তিনি ওই লকেট খুঁজে পেয়ে মহারাজের কাছে এসে বললেন, মহারাজ দেখুন তো, এটিকে আপনাদের পথে কুড়িয়ে পেলাম। মহারাজ চমকে উঠলেন, আরে এটাই তো সেই লকেট। তিনি সঙ্গে সঙ্গে জোসেফিন ম্যাকলাউডকে খবর দিলেন। ম্যাকলাউড সঙ্গে সঙ্গে আপ্লুত হয়ে বললেন যে এটা ফেরত দিয়েছে তাকে 200 টাকা পুরস্কার দাও। তখনকার দিনের 200 টাকা বুঝতেই পারছেন, বিরাট টাকা। তা মহারাজ তখন ওই কৃষককে ডেকে বললেন যে দেখো, এটা যে ম্যাডামের, সে তোমাকে 200 টাকা বকশিশ দিয়েছে। কৃষক তখন সবিনয় বললেন যে না, আমি এই টাকা নিতে পারবো না, এটা আপনাদের জিনিস, আপনাদের আমি ফেরত দিয়েছি, আমি কেন টাকা নেব, কিছুতেই নিতে পারবো না। ভেবে দেখুন সেই যুগের মানুষ কি নির্লোভ ছিল। আর এখন কিছু টাকা ইনকামের জন্য আমরা কত অনৈতিক কাজ করে চলেছি। প্রতিদিন আমরা টিভিতে দেখি টাকা উপার্জন আমাদের কত কত নিচে নামাচ্ছে। সেখানে একজন সামান্য কৃষক এত টাকা দিতে চেয়েছিলেন, নিলেন না। কিন্তু মঠের মহারাজ বললেন দেখো, না হলে তো মিস রাগ করবেন ম্যাডাম, তিনি বললেন এত করে। তখন ওই কৃষক বললেন যে দেখুন, আমার বাজারে 22 টাকা ধার আছে, আপনি তাহলে আমাকে শুধু 22 টাকা দিন। ভেবে দেখুন, 22 টাকা ধার আছে, তাকে 200 টাকা পুরস্কার দিতে চেয়েছে, সে নিলেই না, মাত্র 22টি টাকা তাকে দেওয়া হলো, তিনি সেইটা নিয়ে চলে গেলেন। এই হলো স্ফটিকের একটি কথা। এই রকমভাবে জোসেফিন ম্যাকলাউডের জীবনে অনেক অজস্র অনেক কথা আছে। জোসেফিন ম্যাকলাউড তার জীবনের যে অবদান কি, আমরা যত দিন যাবে ততই আমরা বুঝব, শুনব।
এইবারে আমরা আমেরিকার নিউ ইয়র্কে শেক্সপিয়ারের কন্যার বাড়ি সেটা ম্যাকলাউডরা কিনে ফেলেছিলেন। তার জীবনের শেষের দিকে আসছি। ম্যাকলাউড তাদের পরিবার ওই শেক্সপিয়ারের মেয়ের একটা বাড়ি ছিল নিউ ইয়র্কে, সেটি কিনলেন। সেই বাড়ির মধ্যে একটি ঘর ছিল, সেটাকে প্রফেট রুম বলা হতো। মহাপুরুষদের অনেক মূর্তি টূর্তি সেখানে আছে। ম্যাকলাউড সেই প্রফেট রুমে মিস অলিভুল, তারপরে নিবেদিতা, এদের ছবি টবি রেখেছিলেন। প্রফেট রুমের একটা বেদি ছিল, সেই বেদির ওপর তিনি ওই লালিককে দিয়ে একটি অসাধারণ স্বামীজির স্ফটিক মূর্তি, একটু বড়, সেটি তৈরি করেছিলেন। স্বামীজির এই স্ফটিক মূর্তিটা ওই প্রফেট রুমে জানলার ঠিক মানে ওই মূর্তিটার পেছনেই খোলা থাকবে জানলাটা, সেইখানে স্বামী বিবেকানন্দের ওই মূর্তিটা বসানো। এবং এই জানলাটার কাঁচের সার্সি দিয়ে সূর্যের আলো যখন আসতো এবং ওই মূর্তির মধ্যে দিয়ে যখন আলোটা যেত, তখন মনে হতো স্বামীজি যেন একবারে জীবন্ত আলোকময় পুরুষ হয়ে তিনি আছেন। এই মূর্তিটা রাখতেন। জোসেফিনকে একজন জ্যোতিষী বলেছিলেন যে আপনার জীবনের শেষ 7 বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই কথাটা কিন্তু খুব ফলে গিয়েছিল। জোসেফিনের বয়স যখন 84 বছর, সেই সময় জোসেফিন একদম স্থিত হয়ে তিনি ওই নিউ ইয়র্কে বসলেন। সারা জীবন তিনি ঘুরে বেরিয়েছেন, সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন। স্বামীজির বেদান্ত সোসাইটির কাজে নিজেকে উৎসর্গ করেছেন। স্বামীজির কাজে ভারতবর্ষকে ভালোবেসে সারা ভারতবর্ষ তোলপাড় করেছেন। এখন বিশ্রাম, বয়সও হয়েছে তার, তিনি চুপচাপ ওইখানে ওই 84 বছর বয়সে তিনি ওই নিউ ইয়র্কে বসতেন। মাঝে মাঝে তিনি ওই নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া, দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সেখানকার বেদান্ত সোসাইটি, সেইখানে যেতেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেদান্ত সোসাইটি সেটিই তো স্বামীজির আসল জায়গা। সেখান থেকেই স্বামী বিবেকানন্দের ঐশী শক্তি সেটা বিকিরিত হয়েছিল, বাড়ি পবিত্র সেই স্থান। সেইখানে জোসেফিন কিন্তু যেতেন মাঝে মাঝে, এবং যখন তিনি যেতেন তখন তিনি আপ ডাউন টিকিট কেটে নিতেন। নিউ ইয়র্ক থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়া অনেক দূর, কিন্তু অনেকটা দূর, বিমানেও অনেক সময় লাগে, আর ট্রেনে তো বটেই। তা তিনি আপ ডাউন টিকিট কাটতেন, যেতেন, কিছুদিন ওখানে থাকতেন, আবার তিনি চলে আসতেন। এই রকমভাবে থাকতে থাকতে 7 বছর কেটে গেল। তার বয়স তখন 91 বছর। এরকম 91 বছর বয়সে একদিন তিনি টিকিট কাটলেন, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার টিকিট কাটলেন, কিন্তু আশ্চর্যের বিষয় সেদিন তিনি রিটার্ন টিকিট কাটলেন না। বললেন শুধু যাওয়ার টিকিটটা কাটুন, রিটার্ন টিকিট কাটলেন না। স্বামীজির সামনে বসলেন, স্ফটিক মূর্তির সামনে অনেকক্ষণ ধরে বসলেন, ধ্যান জপ করলেন। তারপরে তিনি চলে গেলেন সেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেদান্ত সোসাইটিতে, এবং এই বেদান্ত সোসাইটিতেই তিনি ধ্যান করতে করতে, স্বামীজির কথা ভাবতে ভাবতে, সেখানেই তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ক্যালিফোর্নিয়ায় স্বামীজির মহাসমাধি ঘটেনি ঠিক কথা, কিন্তু সেটাই তার সাধন ক্ষেত্রের মূল জায়গা। সেখানে প্রত্যেকটা মাটিতে, প্রত্যেকটা ধূলিকণায় স্বামীজির ঐশী শক্তি আছে। সেখানেই তার প্রিয়তম, অন্যতম শিষ্যা, তার বন্ধু জোসেফিন ম্যাকলাউড, তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস সেইখানেই তিনি ত্যাগ করলেন। জোসেফিন সম্বন্ধে নিবেদিতা ভারী সুন্দর একটা কথা বললেন, যে আমাদের যিনি গুরু, তিনি বুদ্ধ নন, তিনি যীশুখ্রিস্ট নন, তিনি আলোকময় পুরুষ, তিনি আলোকের দূত। জোসেফিন, তুমি সারা জীবন এই আলোটা বুকে বয়ে সারা পৃথিবী ঘুরে বেরিয়েছ, সারা পৃথিবীকে তুমি এই আলো পৌঁছে দিয়েছ। স্বামীজি এই আলোকময় পুরুষ। শেষ জীবনে তুমি তোমার ওই প্রফেট রুমে স্বামীজিকে স্থাপন করেছ, এবং সেখান থেকে তিনি আলোক পুরুষ হয়ে সারা পৃথিবীতে তিনি অনন্তকালের জন্য আলো বিচ্ছুরিত করে থাকবে। এবং সেই আলোকময় পুরুষের সারা বিশ্বব্যাপী যে আলোর বিচ্ছুরণ, তাতে তোমার অবদান বিশ্ববাসী চিরটা কাল স্বীকার করবে। ঠিক তাই স্বামীজির বন্ধু, স্বামীজিকে যে এত কিছু করেছেন, তার জন্য আমরা জোসেফিনকে সব সময় স্মরণ করি।
আমাদের ভাবতে অবাক লাগে যে সামান্য একটু পয়সার জন্য আমরা কত কি করি। আমাদের সব সময় একটা আশা থাকা আরও বেশি মাইনে কি করে পাবো, আরও বেশি উপার্জন কি করে হবে, আরও বেশি টাকা কি করে আসবে, এই কথা আমরা সব সময় ভাবি। কিন্তু আমরা একবারও ভাবি না যে এত বেশি অর্থ, এত সম্পদ আমাদের শুধুমাত্র কিছু পার্থিব সুখী দিতে পারে, অন্তরের আলো জ্বালাতে পারে না। অথচ দেখুন জোসেফিন ম্যাকলাউড, তার কত প্রচুর অর্থ ছিল, এত অর্থ, এত সম্পদ, সেগুলোকে সব ঠেলায় সরিয়ে বিলাস ও বহুলে জীবন তাকে প্রত্যাখ্যান করে তিনি স্বামীজির পথ বেছে নিলেন। স্বামীজিকে অবলম্বন করে, ঠাকুরকে অবলম্বন করে সারাটা জীবন তিনি পরজন হিতায়, পরজন সুখায় নিজের জীবন উৎসর্গ করে তার ভেতরের আলোটাকে তিনি জ্বালিয়ে তুলতে পেরেছিলেন। তাই স্বামীজিকে, জোসেফিন ম্যাকলাউডকে শঙ্করীবাবু আলোক দূতী বলেছিলেন। আলোর একজনের দূতী হচ্ছেন এই জোসেফিন ম্যাকলাউড। আলোটাকে বহন করে নিয়ে গেছেন। আলোর দূতী জোসেফিন ম্যাকলাউডের চরণে আমরা শত সহস্র প্রণাম নিবেদন করি। আমরা ম্যাকলাউডের সম্বন্ধে আরও জানার চেষ্টা করব, আরও বোঝার চেষ্টা করব। আমি আপনাদের বারবার বলেছি যে আমরা মাঝে মাঝে দেখি যে স্বামী বিবেকানন্দ, ঠাকুর মা স্বামীজির আলোচনার মধ্যে আমরা সীমাবদ্ধ থেকে যাই। সেই জয়রামবাটি, সেই কামারপুকুর, সেই স্বামীজির কর্মক্ষেত্র, এগুলো কিন্তু ভালো, বারবার শুনতে আমাদের ইচ্ছা করে, আমাদের মনকে দারুণ তৃপ্তি দেয়। কিন্তু এখানে থেমে থাকলে হবে না। স্বামীজিকে নিয়ে বিশ্বব্যাপী একটা গবেষণা চলছে। স্বামীজিকে তারা নতুন নতুন করে আবিষ্কার করার চেষ্টা করেছে। আমাদের সেগুলো জানতে হবে। স্বামীজিকে কেন তারা এরমভাবে গ্রহণ করছেন, জোসেফিন ম্যাকলাউড তিনি স্বামীজিকে কেন এইভাবে গ্রহণ করলেন, এইভাবে তার জীবন উৎসর্গ করলেন, এরকম আরও অনেক আছে। আমরা তাদের সকলের জীবন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং সবচেয়ে বড় কথা, ভগবান শ্রীরামকৃষ্ণ অনন্ত ভাবময় পুরুষ, তাঁর লীলা কার মধ্যে দিয়ে কীভাবে প্রকাশিত হয়েছে একমাত্র তিনিই জানেন। আসুন আজকের এই যুদ্ধ বিধ্বস্ত ভারতবর্ষ, আজকে হিংসার বিষাক্ত বাষ্প আকাশে আকাশে, এই রকম জায়গায় দাঁড়িয়ে সারা বিশ্ববাসীকে আজকে স্বীকার করতেই হবে নির্দিষ্ট কোনো ধর্ম আমাদের মুক্তি দিতে পারে না। হিন্দু ধর্ম তার শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে না, ইসলাম ধর্ম তার শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে না। কিন্তু আমরা শুধু একটাই বলি, পৃথিবীর সব ধর্মই শ্রেষ্ঠ, পৃথিবীর সব ধর্মই ভালো। সেই কথা বলার জন্যই ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি এসেছিলেন এবং তার কথা স্বামীজি চারিদিকে বলে গেছেন। সারা বিশ্বের মানুষ যেটি উপলব্ধি করবে পৃথিবীর সব ধর্মই সমান, সর্বধর্ম সমন্বয়ের এই যে ঈশ্বর আমাদের কাছে এসেছেন, শান্তির বার্তা দিয়েছেন, তার কথা যদি আমরা শুনি তাহলে পৃথিবীতে আর একটাও ধ্বংস হবে না, একটাও হিংসা হবে না। আমরা সবাই, সারা বিশ্বের মানুষ, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ব্রহ্মের সাধনা করতে পারব। আপনাদের সকলকে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে আজকের আলোচনা এখানেই আমরা বিশ্রাম দিলাম। পরে আবার আমি যথাসময় অন্য আলোচনায় আসবো। নমস্কার।